হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার হাতে Redmi Note 10 Pro একটি ডিভাইস। এটা আমি বসুন্ধরা থেকে মাত্র 12,000 টাকায় সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনেছি। তো বর্তমান সময়ে 12,000 টাকা দিয়ে এই ডিভাইসটা কেনা কতটুকু যুক্তিযুক্ত সে বিষয়ে নিয়ে একটি রিভিউ বানাবো। মূলত এই ফোনটাকে আমরা 5টি ভাগে টেস্ট করব আজকে। প্রথমত ডিসপ্লে টেস্ট করব, এরপরে হচ্ছে এটার যে ক্যামেরা সেটা টেস্ট করব, এরপরে গেমিং পারফরমেন্স টেস্ট করব, ওভারঅল ফোনের পারফরমেন্স টেস্ট করব এবং হচ্ছে ব্যাটারি টেস্ট করব। সবগুলো বিষয় নিয়ে আমি টেস্ট করে একটি রিভিউ দিব যে আপনাদের এই ফোনটি কেনা কি কতটুকু যুক্তিযুক্ত হবে। তো চলে আসলাম স্টুডিওতে, এবার একটু বিস্তারিত আলোচনা করা যাক। তো প্রথমেই যদি ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি তাহলে কিন্তু এক কথায় বেশ অসাধারণ ডিজাইন। এটার যে কালার ভেরিয়েন্টগুলো আছে প্রত্যেকটাই কিন্তু দেখতে খুবই সুন্দর। আপনি যখন ফোনটা পকেট থেকে বের করবেন বা কখনো কারোর সাথে কথা বলবেন ফোনে, তখন দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় দেখায়। পাশাপাশি ফোনটা হাতে নিয়েও কিন্তু বেশ প্রিমিয়াম ফিল হয়। ফোনটাতে কিন্তু ফ্রন্ট এবং ব্যাকে কিন্তু গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকছে। পাশাপাশি ফোনের সাইজ, ওয়েট সবকিছু একদম পারফেক্ট ছিল। এবার আমরা ফোনের টেস্ট করব। তো প্রথমে আমরা ডিসপ্লে নিয়ে কথা বলবো। ডিসপ্লে নিয়ে যদি বলতে যাই তো এটা ডিসপ্লেতে আমরা পেয়ে যাচ্ছি অ্যামোলেড স্ক্রিন, যেটাতে আমরা 120 হার্টসের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি এবং এটার ডিসপ্লের সাইজটা হচ্ছে 6.67 ইঞ্চেস, অর্থাৎ বেশ বড় একটা সাইজ এবং রেজুলেশন হচ্ছে একদম ফুল এইচডি। পাশাপাশি এটার ব্রাইটনেস নিয়ে যদি কথা বলি তাহলে এটা ডে লাইটে কিন্তু বাইরে অর্থাৎ সূর্যের আলোতে কিন্তু যথেষ্ট ব্রাইট ছিল, যেখানে আমি অনায়াসেই ফোনের কোনো মেসেজ বা কাউকে কল করতে পারছিলাম, আমার কিন্তু কোনো অসুবিধাই হচ্ছিল না। আর এই ডিসপ্লের কালার গ্রেডিংয়ের কথা যদি আমরা বলি তাহলে যে কোনো মুভি প্লেইংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি খুবই সুন্দর কালার দিচ্ছিল। পাশাপাশি ইউটিউবে কোনো কন্টেন্ট দেখতে গেলে কালারগুলো একদম সঠিকভাবে দেখাচ্ছিল। স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লের যে কালার অ্যাকুরেসি হয় অনেকটা ঠিক তেমনই, অর্থাৎ ডিসপ্লে বলতে গেলে একদম পারফেক্ট ছিল। তো ডিসপ্লে নিয়ে বলতে গেলে বর্তমানে এই বাজারে যদি আমরা সেকেন্ড হ্যান্ড ফোন কিনি তাহলে একদম পারফেক্ট একটা ডিসপ্লে আছে। তবে এটার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু ইন ডিসপ্লে না, সেটা হচ্ছে সাইড মাউন্টেড এবং ফিঙ্গারপ্রিন্ট ছিল যথেষ্ট ফাস্ট। তো এবার আমরা কথা বলবো এটার কিছু কনফিগারেশন নিয়ে। তো Redmi Note 10 Pro এই ফোনটা মূলত স্ন্যাপড্রাগন 732G প্রসেসর দিয়ে এসেছে এবং এটাতে জিপিইউ হিসেবে আছে Adreno 618 এবং এটাতে আমরা যে ভেরিয়েন্টগুলো পাচ্ছি সেটা হচ্ছে 6GB র্যামের একটি ভেরিয়েন্ট এবং 8GB র্যামের একটি ভেরিয়েন্ট, যেখানে 6GBতে আমাদের 64GB এবং 128GB রম পাচ্ছি এবং 8GBর যদি ভেরিয়েন্ট নেই সেক্ষেত্রে আমরা 128GB ভেরিয়েন্ট এবং 256GB স্টোরেজের ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি। তো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6GB এবং 128GBর ভেরিয়েন্টটা। আর এটার ক্যামেরা নিয়ে যদি বলি তাহলে এটার মেইন ক্যামেরা হিসেবে আছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এটাতে আলট্রা ওয়াইড একটি ক্যামেরা আছে যেটা 8 মেগাপিক্সেল এবং একটি ম্যাক্রো লেন্স আছে যেখানে হচ্ছে 5 মেগাপিক্সেল এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। আর আমরা যদি এটার ভিডিও রেকর্ড নিয়ে কথা বলি তাহলে এটার মেইন ক্যামেরা কিন্তু 4Kতে 30 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবে আর 1080তে 30 FPS এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবে এবং ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু 1080তে শুধুমাত্র 30 FPS এ রেকর্ডিং করতে পারবে। তো ক্যামেরা টেস্ট করতে আমরা এখন বাইরে চলে যাব এবং দেখব কিছু ফটো এবং কিছু ভিডিও স্যাম্পল। এখন যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ফোনের নর্মালি মেইন ক্যামেরা দিয়ে নর্মাল জাস্ট সিঙ্গেল শট নেয়া। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পোর্ট্রেট মোডে ছবি নেয়া। তো দেখতে পাচ্ছেন মেইন ক্যামেরা দিয়ে যতটুকু ফ্রেম আসে আলট্রা ওয়াইডে কিন্তু বেশ অনেকখানি বড় একটা ফ্রেম আসছে। তো আলট্রা ওয়াইড কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং ফটোগুলোর যদি আমি কালার নিয়ে বলি তাহলে কালারগুলো যথেষ্ট পারফেক্ট ছিল এবং এর যে ব্যালেন্স অর্থাৎ এর যে শার্পনেস ছিল, ক্লিয়ারিটি ছিল, যথেষ্ট ছিল। এই বাজেটে 108 মেগাপিক্সেল পাচ্ছি, তো সেই তুলনায় আমরা কিন্তু অনেক ভালো একটি ছবি পাচ্ছি, যেগুলো আমরা যদি একটু এডিট করি তাহলে কিন্তু ছবিগুলো সুপার হয়ে যাবে। আর যদি আমরা টোটাল এই ছবিটা তুলে আমরা সরাসরি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিই তাহলে কিন্তু ছবিগুলো যথেষ্ট ভালো দেখায়। আর এখন দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরার সেলফি। তো এক্ষেত্রে আমি এটা নর্মাল ছবি তুলেছি জাস্ট কোনো পোর্ট্রেট ছাড়া। আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পোর্ট্রেটে দেওয়া। তো পোর্ট্রেটগুলো কিন্তু যথেষ্ট পারফেক্ট ছিল। পোর্ট্রেট মোডের যে ব্লারটা আছে অর্থাৎ আমাদের সাইড এজ, ছবির এজগুলোতে যে ব্লার, সেগুলো আমি বলবো মোটামুটি পারফেক্টলি ধরার চেষ্টা করেছে। তো এই মুহূর্তে রেকর্ড করছি আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আর রেকর্ডিং হচ্ছে 1080 30 FPS এ। আর এটার যে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন এটা কিন্তু ফোনের বিল্ট ইন যে মাইক আছে সেটা দিয়ে আমি রেকর্ড করছি, কোনো এক্সটার্নাল মাইক আমার কাছে নেই। আর আমি কিন্তু এখানে শার্পনেসটা দেখতে পাচ্ছি খুবই যথেষ্ট ভালো এবং কালারটাও খুব সুন্দরই লাগছে। আর ভিডিওতে কিন্তু একটু শেকি হচ্ছে দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে এটাতে আপনার ফ্রন্ট ক্যামেরাতে কোনো ইআইএস এর সাপোর্ট থাকছে না।
তো ওভারঅল যে কালার বা যে ভিডিও কোয়ালিটি 1080 30 fps আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। আমি যদি দাঁড়িয়ে কোনো ভিডিও করি বা শ্যুট করি সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্টেবল, জাস্ট হাঁটলে একটু শেক হচ্ছে। তো তাছাড়া ফ্রন্ট ক্যামেরা আমার কাছে মানে অনেকটাই ভালো লেগেছে, অনেক ক্লিয়ার শার্প। তো এই মুহূর্তে আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 1080 30 fps শ্যুট করা। তো মোটামুটি ক্লিয়ার কিন্তু যথেষ্ট ভালো, এবং এখানে কিন্তু আপনারা ইআইএস এর সাপোর্ট পাচ্ছেন। তো যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাঁটলেও ক্যামেরা কিন্তু মোটামুটি ভালো স্টেবল। তো এই বাজেটের মধ্যে এরকম একটি স্টেবল মোটামুটি ভালো কালারফুল একটা ভিডিও ইমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর 30 fps এ শ্যুট করার মাধ্যমে কিন্তু আমরা সিনেমেটিক শ্যুট নিতে পারবো। তো আমি এখন সুইচ করব 1080 60 fps এ। এখন যে রেকর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1080 60 fps। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা অনেক শেক করছে, কারণ হচ্ছে 60 fps এ আপনি যখন ভিডিও করবেন তখন কিন্তু আপনি ইআইএস এর সাপোর্টটা পাবেন না, শুধুমাত্র আপনি 1080 30 fps এবং 4K 30 fps এ আপনি এটা পাবেন, ইআইএস এর সাপোর্টটা পাবেন। তো যার কারণে আপনি যদি হেঁটে হেঁটে ভিডিও করেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কিন্তু 30 fps এ ভিডিও করাটাই আপনার ভালো, তা না হলে কিন্তু ভিডিওতে অনেক শেক চলে আসবে। এটা হচ্ছে 4K 30 fps এ রেকর্ড করা। দেখতে পাচ্ছেন 4K তে কিন্তু খুবই ক্লিয়ার এবং শার্প একটি ভিডিও তৈরি হচ্ছে। তো আমি যতটুকু স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অনেকটা আসলে শার্প ভিডিও হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন আমি জাস্ট নর্মালি ক্যামেরাটা ধরে রেখেছি, কিন্তু আমার কিন্তু অনেক সুন্দর আসলে সিনারিগুলো রেকর্ড হচ্ছে, অনেক সুন্দর সিনেম্যাটিকের মতো মনে হচ্ছে। তো 4K তে আমি আসলে ইমপ্রেসড যে এত সুন্দর ভিডিও ফুটেজ দিবে আমি ভাবিনি। আমি এখন একটু আপনাদেরকে দৌড়ে দেখাবো যে আমি 1080 30 fps এ শ্যুট করছি, যেহেতু এখানে ইআইএস এর সাপোর্ট আছে। তো দৌড়ালে এটা আসলে কতটুকু শেক কন্ট্রোল করতে পারে, দেখবো কতটুকু স্টেবল। তো আমি একটু দৌড়ে দেখি। এই মুহূর্তে আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে ক্যাপচার করা। আর আপনারা যদি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ড করেন সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 1080 30 fps এ রেকর্ড করতে পারবেন। এখানে কোনো 4K পাচ্ছেন না এবং কোনো 1080-তে 60 fps-ও পাচ্ছেন না, শুধুমাত্র এই ফুল এইচডিতে 30 fps এ রেকর্ড করতে পারবেন। তো ওয়াইড অ্যাঙ্গেলের ডে লাইটের যে শুটিং সেটা কিন্তু খুবই যথেষ্ট ভালো। তো আমরা একটু নাইট ফটোগ্রাফিও দেখব। তো এই মুহূর্তে যে শ্যুটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি একটি ছোট্ট কম্প্যারিজন করেছি, সেটা হচ্ছে আমার নোট 10 প্রোর ব্যাক ক্যামেরা দিয়ে আমি 1080 30 fps এ ভিডিও রেকর্ড করছি। আর হচ্ছে আমার পাশাপাশি আরেকটির সেটি হচ্ছে হিরো গোপ্রো 9, এটি আমার অ্যাকশন ক্যামেরা। তো দুটিতেই আমি 1080 30 fps এ শ্যুট করছি। আর 30 fps এ শ্যুট করার কারণ হচ্ছে যেহেতু নোট 10 প্রোতে শুধুমাত্র 30 fps-এই আপনার স্টেবিলিটি আছে, ইআইএস আছে। তো সেক্ষেত্রে হাঁটলে কেমন কতটা স্টেবল থাকে সেটা আপনাদের দেখানোর জন্য যে অ্যাকশন ক্যামেরার পাশাপাশি এটা কতটা বিট করতে পারে তার সাথে। তো আপনার রেকর্ড আশা করি বুঝতে পারছেন কেমন হচ্ছে। আমি আসলে যেহেতু ফোনটা উল্টো করে রেখেছি তো আমি আসলে দেখতে পাচ্ছি না যে ফোনে আমার কতটুকু ফ্রেম আসছে। আর অ্যাকশন ক্যামেরাতে তো একটু জানেনই আপনারা লেন্সটা একটু ওয়াইড থাকে অলওয়েজ। তো এই ক্ষেত্রে আপনার স্কাই কালারগুলো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে কীরকম আসছে। তো এটা হচ্ছে মূলত আমার ছোট একটি কম্প্যারিজন করে দিলাম। আর আমার কাছে রেডমি নোট 8 আছে, যেটা আমি কিছুদিন আগে একটি কম্প্যারিজন করেছিলাম। তো সেই নোট 8 আর এই নোট 10 প্রো শাওমি এই দুইটার আমি একটি কম্প্যারিজন ভিডিও আনবো। তো এবার চলে আসি ফোনটির চার্জিং ব্যাকআপ নিয়ে। তো ফোনটিতে কিন্তু আমরা 5020 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাচ্ছি। এখানে আমাদের 33 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে এবং শাওমি ক্লেম করে যে 30 মিনিটে প্রায় 60% চার্জ এখানে হয়ে যাবে। অর্থাৎ আমি যখন টেস্ট করেছি আমার কাছে আসলে 33 ওয়াটের চার্জার ছিল না, 27 ওয়াটের চার্জার ছিল, সেটাও শাওমির ছিল। তো সেই ফোনটা আমি 27 ওয়াট দিয়ে চার্জ যখন করি মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট লাগে। তো আশা করা যায় 33 ওয়াট দিয়ে চার্জ করলে মোটামুটি 1 ঘন্টার মধ্যেই ফোন ফুল চার্জ হয়ে যাবে। তো যদি ফোনের স্পিকার নিয়ে কথা বলি তাহলে এর ফোনে কিন্তু ডাবল স্পিকার রয়েছে, অর্থাৎ ফোনের শেষে এবং উপর দিকে দুই পাশে কিন্তু স্পিকার রয়েছে, যার কারণে আমরা যখন কোনো ভিডিও দেখি বা কোনো মুভি দেখি তখন কিন্তু যথেষ্ট ক্লিয়ার সাউন্ড বের হয় এবং দুই পাশ থেকে যখন বের হয় একদম পারফেক্ট লাগে। এবার আমরা এটার গেমিং টেস্ট করব, অর্থাৎ আমরা যারা এই ফোনটা পাবজি বা ফ্রি ফায়ার খেলার জন্য নিতে চাই তো তাদের ক্ষেত্রে এই ফোনটা কেমন পারফরমেন্স হবে সেটাই দেখবো এখন। তো সেটিংসে আমি ঢুকে গেলাম। এবার এখান থেকে আমরা গ্রাফিক্স অপশনটাতে ক্লিক করে দিলাম। গ্রাফিক্স থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি স্মুথ অপশনে যদি সিলেক্ট করি তাহলে আমরা সর্বোচ্চ আলট্রাতে খেলতে পারবো, অর্থাৎ আমাদের এখান থেকে এফপিএস কিন্তু সর্বোচ্চ 60 এফপিএস পাবো। আর আমরা যদি এখান থেকে ব্যালেন্সড অপশনে সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা এখানে আলট্রাই দেখতে পাচ্ছি।
আর আমরা যদি এইচডি মোডে খেলি তাহলে কিন্তু আমাদের এখানে সর্বোচ্চ হাই আসে, যে যদিও আমি এইচডি যে ফার্মওয়্যারটা সেটা আমি ডাউনলোড করিনি, তো আমি এখান থেকে সর্বোচ্চ স্মুথ বা ব্যালেন্স আমি খেলার চেষ্টা করি। এবং এখানে কিন্তু আমি আলট্রা পাচ্ছি, অর্থাৎ 40 FPS-এ। আপনারা জানেন একমাত্র ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে কিন্তু এক্সট্রিম অপশন আসে, যেখানে হচ্ছে 60 FPS, আর আপনারা এরপরেও কিন্তু 90 FPS অনেক ফোনে আসে। OnePlus, স্যামসাংয়ের আইফোনে কিন্তু 90 FPS পর্যন্ত পাওয়া যায়, তবে সেগুলো ফ্ল্যাগশিপ ফোনে। তো আপনারা যদি পাবজির জন্য নিতে চান, স্পেশালি পাবজি মোবাইলের জন্য, তাহলে কিন্তু আপনারা এই ফোনটিতে সর্বোচ্চ 40 FPS অর্থাৎ আলট্রা সেটিংয়ে খেলতে পারবেন। আর আপনারা যদি ফ্রি ফায়ার খেলেন অথবা পাবজি লাইট খেলেন, তাহলে কিন্তু আপনার এই ফোনগুলো অনায়াসে আপনারা এক্সট্রিম এজ রান করতে পারবেন, অর্থাৎ একদম 60 FPS আপনারা খেলতে পারবেন। তো ফ্রি ফায়ার খেলার জন্য এই ফোনটা কিন্তু একদম পারফেক্ট। এখানে লবি এরিয়া থেকে একদম ল্যান্ডিং সব কিছুই স্মুথ ছিল, যদিও আমি অল্প একটু গেম প্লে করেছি। কোনো ল্যাগ ছিল না। আপনার স্ক্রিনে রেকর্ডিংয়ের সময় হয়তো আপনাদের কাছে একটু স্লো লাগতে পারে, কারণ ভিডিওটা 30 FPS-এ রেকর্ড করেছি। আর ফোনের যদি আমি কল পারফরমেন্স বলি, নেটওয়ার্ক ইস্যু আছে কিনা বলি, সেক্ষেত্রে বলবো অনেক ইউটিউবাররা অনেক ভিডিওতে অনেক সময় বলেছে যে 10 Pro এই ফোনটাতে কিন্তু কলিং ইস্যু রয়েছে। অর্থাৎ কলিং ইস্যু বলতে যখন কোনো শপিং মলের ভিতরে চলে যায় তখন সেখানে নেটওয়ার্ক লো হয়ে যায় এবং কিছু ক্ষেত্রে সেখানে নো নেটওয়ার্ক চলে আসে। তো আমি বলবো আমি ফোনটা নিয়ে কিন্তু টেস্ট করেছি, এটা আমার ক্ষেত্রে কিন্তু এমনটা আসেনি। তো এই ছিল মূলত আমার ছোট্ট একটি রিভিউ। এবার আমরা কথা বলবো এই ফোনটার ভালো এবং খারাপ দিক নিয়ে। অর্থাৎ এতক্ষণ তো আমরা বেশিরভাগ ভালো জিনিসই শুনলাম, তো এক্ষেত্রে এবার খারাপ দিকগুলো কী আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো খারাপ দিক বলতে গেলে ফোনটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেটাতে আপনার যে কোনো সময় কিন্তু গ্রিন লাইন আসার একটা সম্ভাবনা থাকে। সেটা আপনার লাখ টাকার স্যামসাং হোক বা OnePlus হোক বা যে কোনো ফোন হোক, অ্যামোলেড ডিসপ্লে মানেই কিন্তু গ্রিন লাইন আসার একটি রিস্ক থাকে। তো সেই জিনিসটা কিন্তু আপনাদের বিবেচনা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই ফোনটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নেই, আপনার সাইড ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট। 3 নম্বরে যদি বলি, ফোনটাতে 108 মেগাপিক্সেল দেওয়া সত্ত্বেও এটাতে শুধুমাত্র 4K-তে 30 FPS আছে, এটাতে 4K-তে 60 FPS কিন্তু নেই। এবং আল্ট্রা ওয়াইড আপনি যখন শ্যুট করবেন তখনও কিন্তু আপনি 60 FPS পাচ্ছেন না। তো যাদের 4K-তে 60 FPS বেশি একটা দরকার নেই, তো তারা এই ক্ষেত্রে অনায়াসে এই ফোনটা নিতে পারে। আর খারাপ দিকের মধ্যে বলতে গেলে, ফোনটা আপনি যখন আউটডোরে অনেকক্ষণ ভিডিও রেকর্ড করবেন বা ছবি তুলবেন, তখন কিন্তু ফোনের ব্যাকশেলটা অনেকটাই গরম হয়ে যায়। তো এটা সাধারণত অন্যান্য ফোনেও হয়, তবে এই ফোনটাতে আমি দেখেছি একটু বেশি হয়। তবে আপনি যদি ফোনটা জাস্ট সুইচ অফ করে না, আপনি জাস্ট স্ক্রিনটা লক করে যদি ফোনটা 2 মিনিটের জন্য পকেটে রেখে দেন, তাহলে কিন্তু ফোনটা 2 মিনিটের মধ্যে কিন্তু আবার ঠান্ডা হয়ে যায় বেশ। তবে ওই ভিডিও রেকর্ডিং এবং ছবি তোলার সময় ফোনটা জাস্ট একটু গরম হয়ে যায়। তো আপনার যদি 12,000 টাকার আশেপাশে থাকে আর আপনি যদি Xiaomi ফোন পছন্দ করেন, তাহলে কিন্তু আপনি এই ফোনটা অনায়াসেই নিতে পারেন। আর এই ফোনটা আপনার 11,000 থেকে 14,000 টাকার মধ্যে কিন্তু ফোনটা থাকবে, কারণ কন্ডিশন বক্স অনুযায়ী কিন্তু ফোনটার দাম 1-2 হাজার টাকা বেশি হতে পারে। আমি কিন্তু ফোনটার সাথে কিছুই নিইনি, শুধুমাত্র ফোনটা নিয়েছি, যার জন্য 12,000 টাকা পড়েছে। তো বক্স নিলে অনেক সময় 1,000 টাকা বেশি পড়ে, অনেক সময় নতুন একদম কন্ডিশন ফ্রেশ থাকলে অনেক সময় বেশি দাম হয়, আবার একটু পুরাতন বেশি হলে একটু কম পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি বলবো 11,000 থেকে 13,000 টাকার মধ্যে আপনার বাজেট থাকলে আপনি ফোনটা একদম চোখ বুজে নিতে পারেন। তবে কন্ডিশন ফ্রেশ, আপনাকে সব কিছু কিন্তু দেখে নিজে বুঝে শুনে নিতে হবে। তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটি, দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।